আজকে আমি আর কথা না বাড়াই, এখন ই করলাম। অলরেডি অনেক স্টুডেন্ট চলে আসছে, তোমরা সবাই তোমাদের রোলগুলো চ্যাট বক্সে দিয়ে দাও। আমি ক্লাসের লাস্টে আমি এগুলা খাতায় লিখবো। তোমরা সবাই তোমাদের রোলগুলো চ্যাট বক্সে দিয়ে দাও, ঠিক আছে? আজকে আমরা কথা বলবো হলো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের কথা বলবো আজকে আমরা। অনেকে হয়তো বা জেনে থাকতে পারো। আজকে আমরা পেট্রোল আসসালামু ইঞ্জিন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো সবাই আছেন তোমাদের, স্যার? হ্যাঁ ভালো আছে, তোমরা সবাই তোমাদের রোলগুলো তোমাদের চ্যাট বক্সে দিয়ে দাও, সবাই, এভরিওয়ান। জি স্যার। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি, তার সাথে সাথে আমি সবাইকে মিউট করে দিই, কারণ নয়েজ ক্রিয়েট হচ্ছে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে ইন বিটুইন, তো তোমরা করতে পারবা। যাদের নেটওয়ার্কের প্রবলেম তারা ভিডিও অফ করে দাও, তাহলে নেটওয়ার্কের প্রবলেম হবে না, ঠিক আছে? স্লাইডটা অন করি। স্লাইডটা অন করার পরে আজকে টপিক হলো আইসি ইঞ্জিন, যেটাকে বলা হয় ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। তো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বলার একটাই কারণ হলো যে তোমার ইন্টারনাল মানে হলো ভেতরে, ঠিক আছে? কম্বাসন মানে হলো তোমার পোড়ানো। তো যখন ইঞ্জিনের ভেতরে ফুয়েলটা পড়ে বা আমাদের যে জ্বালানি আছে সেটা পড়ে, তখনই সেটা নাম হয় ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। আমরা দেখছি, আমরা স্টিম পাওয়ার প্ল্যান্টে স্টিম টারবাইন দেখছি, ঠিক আছে? স্টিম পাওয়ার প্ল্যান্টে কিন্তু স্টিম টারবাইনের ভেতরে কিন্তু ফুয়েলটা পোড়ানো হয় না, কম্বাসন চেম্বারটা আলাদা বাইরে থাকে। তো ওইটা হলো এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। কম্বাসন মানে হলো পোড়ানো, বা যেখানে তোমার ফুয়েলটাকে বার্ন করা হয়। ইন্টারনাল আর এক্সটার্নালের মধ্যে পার্থক্য হলো, ইন্টারনাল হলো ইঞ্জিনের ভেতরে পোড়ানো হয়, আর এক্সটার্নাল হলো ইঞ্জিনের বাইরে পোড়ানোর জন্য আলাদা চেম্বার থাকে, কম্বাসন চেম্বার থাকে। তো সেই ক্ষেত্রে আইসি ইঞ্জিন বা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের সবচেয়ে বড় ভালো উদাহরণ হলো পেট্রোল ইঞ্জিন। সবচেয়ে ভালো ভালো উদাহরণ পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন। তোমরা আহ, সবাই জানো পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন, যাদের বাইক আছে তারা তো আরো ভালো করে জানো যে আমাদের বাইকের ভিতরে যে ইঞ্জিন গুলো আছে এগুলোর ভিতরে কিন্তু যে ফুয়েলটা বা আমাদের পেট্রোল বা অক্সিজেন যেগুলো যে পোড়ায়, এগুলো কিন্তু পোড়ানোটা কিন্তু বাইকের ভেতরেই হয়, ইঞ্জিনের মধ্যেই হয়, ঠিক আছে? এই জন্য এই ইঞ্জিনগুলোর নাম হলো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বা সংক্ষেপে আইসি ইঞ্জিন। দেখো এখানে লেখা আছে, হোয়াট ইজ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন? An internal combustion engine is the engine in which the combustion, the burning of the fuel, takes place inside the cylinder of the engine. আর ইঞ্জিনের যে সিলিন্ডার আছে তার মধ্যে এই বার্নিংটা হয়। By burning the fuel, high temperature and pressure generates. ফুয়েলটা বার্ন করার ফলে অনেক প্রেসার এবং টেম্পারেচার জেনারেট করে, এবং এই প্রেসারটাই পরবর্তীতে কি তোমার কাজে রূপান্তরিত হয়। তো আজকে আমরা দেখবো যে স্যার আসলে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন অনেকগুলো প্রকার ভেদ আছে। একটা হলো পেট্রোল ইঞ্জিন, মানে কি ফুয়েল ইউজ করতেছে, ডিজেল ইঞ্জিন বা গ্যাস ইঞ্জিন। তারপর হলো কি মেথডে আমরা মানে বার্নিংটা শুরু করতেছি, আমাদের যে ফুয়েলটা আছে সেটা বার্নিংটা কি শুরু করতেছি। তিনটা, একটা হলো স্পার্ক ইগনিশন ইঞ্জিন, একটা হলো কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন, আর হলো হট স্পট ইগনিশন ইঞ্জিন। তিনটা বই আছে। এবং আরেকটা হলো অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ স্ট্রোক, কত স্ট্রোকের ইঞ্জিন, 4 স্ট্রোক নাকি 2 স্ট্রোক। আমরা 4 স্ট্রোক করবো। 4 স্ট্রোকের যে কাজগুলো সেটাই 2 স্ট্রোকের দিকে হয়, মানে যে স্টেপ গুলো আছে সেগুলো একবার হুবহু সেম, শুধু জাস্ট দুইটা স্ট্রোকে ঘটে। তো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে যে স্যার আমরা পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন আলোচনা করব, এবং অবশ্যই এগুলো 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন এবং 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন কিরকম কাজ করে আলোচনা করবো। আমি আলোচনার সামনে যাওয়ার আগে আমি তোমাদের জন্য দুইটা ভিডিও কালেক্ট করছি, একটা ডিজেল ইঞ্জিনের জন্য, একটা পেট্রোল ইঞ্জিনের জন্য। ভিডিওগুলো আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। ভিডিওগুলো দেখলে একেবারে আইডিয়াটা খুবই ক্লিয়ার হয়ে যায় কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, কিভাবে 4 স্ট্রোক, আমরা কেন 4 স্ট্রোক বলি, বা 4 স্ট্রোক বলতে কি বুঝতেছি আমরা, বা স্ট্রোক, একটা স্ট্রোক মানে কি, ঠিক আছে? বা কি কি কম্পোনেন্ট গুলো থাকে একটা ইঞ্জিনের ভিতরে, বা ইভেন আমাদের বাইকের যে ইঞ্জিনটা, বাইকের ইঞ্জিনটা, পেট্রোল ইঞ্জিনটা, এইটার ভিতরে কি কি থাকে, তো ওইটা নিয়ে আমরা দেখবো। তো সবাই ভিডিওটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, তাইলে আমি ভিডিওটা বারবার, মানে আজকে ভিডিও নিয়ে ডিসক্রিপশন করব। খুব বেশি মানে কথা বলার থেকে আমরা ভিডিওটা দেখলে আমাদের জিনিসগুলো খুব ক্লিয়ার থাকবে, আইডিয়া গুলো। তো তোমরা ভিডিওটা আমি বারবার পজ করে করে দেখাবো, তো তোমরা একটু খেয়াল করে দেখবে। সরি, আমি একটু এটাকে দেই।
ফুল স্ক্রিন দেই, আশা করি দেখা যাচ্ছে এখন তোমাদের প্রথম থেকে। ভিডিওটার নাম হলো হাউ এ কার ইঞ্জিন ওয়ার্কস, কিভাবে একটা গাড়ির ইঞ্জিন কাজ করে। দেখো এখানে দেখতে পাচ্ছ যে ইঞ্জিন ইঞ্জিন কিভাবে কাজ করতেছে। একটা জিনিস খেয়াল করে দেখো যে স্যার বেসিক্যালি পেট্রোল ইঞ্জিন হোক বা ডিজেল ইঞ্জিন হোক, যেটাই হোক, আমরা এখানে এটা পেট্রোল ইঞ্জিন। বেসিক্যালি ইঞ্জিনের মধ্যে কয়েক কিছু কম্পোনেন্ট থাকে, ঠিক আছে? তো কিছু কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টের ওভারঅল কাজের সমষ্টি কিন্তু অ্যাকচুয়ালি আমরা আউটপুট হিসেবে পাই। তো আমরা একটু দেখে আস্তে আস্তে দেখবো, এবং আস্তে আস্তে আমরা দরকার আবার দুইবার দেখবো, সমস্যা নেই। দেখো ইঞ্জিনটা কাজ করতেছে, কি কাজ করতেছে আমি বলতেছি যে স্যার কিছু কম্পোনেন্ট দেখাবে, এবং তোমার এই ভিডিওটা যে ইংলিশ ইগুলো আছে সেগুলো তোমরা পরে শোনো, কিন্তু এখন আপাতত জাস্ট একটু দেখো, দেখতে থাকো। তারপর আমি বলবো যে একটা কম্পোনেন্ট আছে সেটা বলে ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফট, ঠিক আছে? এটার কাজ কি এটা আমি সব আস্তে আস্তে ব্যাখ্যা করব। তারপরে আছে হলো পিস্টন, পিস্টন রড, এটাকে বলা পিস্টন রড। উপরে গুলো আছে পিস্টন, পিস্টনের সাথে কিছু আছে ভালভ, ভালভ। তারপরে আছে ক্যামশ্যাফট, কিছু আছে পুলি যেটা দিয়ে টানা হয়। এই যে একটা ঘটনা ঘটতেছে, দেখো ভেতরে কিন্তু ফুয়েলটা বার্ন হচ্ছে। আমি সব স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করবো, তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। আপাতত একটু জাস্ট খেয়াল করে দেখো কি ঘটতেছে, তারপর আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করবো। চারটা স্ট্রোক আছে, একটাকে বলা হয় ইনটেক স্ট্রোক, চলে গেল। বিশেষ করে চারটা স্ট্রোক আছে, একটাকে বলা হয় ইনটেক স্ট্রোক, একটাকে বলা হয় তোমার কম্প্রেশন স্ট্রোক, একটাকে বলা হয় পাওয়ার স্ট্রোক, একটাকে বলা হয় এক্সস্ট স্ট্রোক। এই হলো ফোর স্ট্রোক ইঞ্জিনের চারটা স্ট্রোক। একটাকে বলা হয় ইনটেক, একটাকে বলা হয় কম্প্রেশন, একটাকে বলা হয় পাওয়ার স্ট্রোক, একটাকে বলা হয় এক্সস্ট স্ট্রোক। এগুলো কি কি কিভাবে কাজ করে এগুলো আমি দেখাবো। একটু জাস্ট আমার ভিডিওটা শেষ করি, যে তোমাদের একটু আইডিয়া থাকে। একটু ভিডিওটা একটু খেয়াল করে দেখো। এখানে চারটা সিলিন্ডার আছে, চারটা সিলিন্ডারে চারটা পিস্টন কিন্তু ওঠানামা করতেছে, উপরের দিকে ওঠানামা করতেছে, উপর থেকে নিচে যাচ্ছে, নিচ থেকে উপরে আসতেছে, ঠিক আছে? নিচ থেকে উপরে আসতেছে। এটা একটা সিলিন্ডার। এখন আমরা দেখে চিন্তা করবো, দেখো স্যার এখানে বাইরে থেকে এই যে এটাকে বলা হয় স্পার্ক প্লাগ, আমরা শুনছি হয়তো স্পার্ক প্লাগ। বাইরে থেকে ফুয়েল আসতেছে, বার্ন হচ্ছে, বের হয়ে যাচ্ছে, বাইরে থেকে ফুয়েল আসতেছে, বার্ন হচ্ছে, বের হয়ে যাচ্ছে। প্রথম স্ট্রোক যেটা ইনটেক স্ট্রোক বলা, এই ইনটেক স্ট্রোকে বাইরে থেকে এয়ার এবং ফুয়েল মিক্সচারটা ভেতরে ঢোকে, ঠিক আছে? এটা হলো প্রথম স্ট্রোক, ইনটেক স্ট্রোকটা। আমি আরো ডিটেলস আলোচনা করবো, জাস্ট দেখার জন্য বলতেছি। তারপর পরের স্ট্রোকে পিস্টনটা উপর থেকে উঠতে এই জায়গাটা কম্প্রেসড হয়ে যায়, এই গ্যাসটা কম্প্রেসড হয়ে যায়, সংকুচিত হয়ে যায় এয়ার এবং ফুয়েল মিক্সচারটা। তারপরে স্পার্ক প্লাগ স্পার্ক করে, স্পার্ক প্লাগে স্পার্ক করে, তারপর এখানে আগুন ধরা শুরু হয়ে যায়, পুরা শুরু হয়ে যায়। পড়ার পরে কি হিউজ একটা প্রেশার তৈরি হয়, এবং এই ভিতরে যে ফুয়েলটা আছে সেটা বার্ন হয়ে যায়, পুড়ে যায়। লাস্টে কি আমরা এই পোড়া গ্যাসটাকে কি করে দেবো, লাস্টে এক্সস্ট স্ট্রোকে আমরা পোড়া গ্যাসটা বের করে দেবো। এইটা হলো ওভারঅল চারটা স্ট্রোক: ইনটেক স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক, পাওয়ার স্ট্রোক এবং এক্সস্ট স্ট্রোক। এই চারটা স্ট্রোকে বেসিক্যালি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন কাজ করে, বা পেট্রোল ইঞ্জিন কাজ করতেছে ইন্টারনাল কম্বাসন স্ট্রোকে। তো আরো কিছু কম্পোনেন্ট আছে, এই লাগা দিয়ে কেন না। একটা জিনিস খেয়াল করে দেখো যে স্যার আরো কিছু কম্পোনেন্ট, ফ্লাই হুইল একটা কম্পোনেন্ট দেখাচ্ছে, এবং তোমার ক্র্যাঙ্ক কেস। আচ্ছা, এখন আমি ভিডিওটাকে একটু ইয়েতে রাখি, এবং তোমার এখন আমরা ডিসকাশনে আসি। তা যেটা খেয়াল করে দেখলাম, আমি একটু ডিসকাশনে আসি। আচ্ছা,
তো এই হলো বেসিক্যালি আমাদের একটা পেট্রোল ইঞ্জিনের 4টা স্ট্রোক। তোমরা অলরেডি ভিডিওটা দেখলাম, আমরা তাহলে ভিডিওটাতে আবার যাব। তো এখন আমরা একটু ডিসকাস করি যে কিভাবে কি হয়। তো 4টা স্ট্রোক বলতে স্টুডেন্ট, 4টা স্ট্রোক বলতে যে জিনিসটা বোঝাচ্ছে যে স্যার পিস্টনের ওঠানামা, ঠিক আছে। সবসময় রাখবা যে স্যার সিলিন্ডার থাকে, সিলিন্ডারের ভিতরে পিস্টন থাকে, ঠিক আছে। সিলিন্ডারের ভিতরে পিস্টন থাকে, সিলিন্ডার থাকে, সিলিন্ডারের ভিতরে পিস্টন থাকে, সেই পিস্টনটা ওঠানামা করে, পিস্টনটা ওঠানামা করে, উপরের দিকে ওঠানামা, নিচ থেকে উপরে উঠে বা উপর থেকে নিচের দিকে যায়, নিচ থেকে উপর উঠে বা উপর থেকে নিচের দিকে যায়। এই ওঠানামাটা কিন্তু উপরে নিচে, কিন্তু এই পিস্টনের উপরে নিচে ওঠানামাটা কিভাবে তোমার রোটেশনাল বা তোমার এই যে আমাদের যে বাইকের ভিতরে যেমন দেখো বাইকের যে রোটেশন শক্তিটা হয়, এটা কিভাবে স্যার তৈরি হয়? এটা হলো ক্র্যাঙ্ক কেসের মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে। তোমরা দেখতেছো যে পিস্টনটা যদিও ওঠানামা করতেছে, কিন্তু পিস্টনটা সাথে পিস্টন রড নামে একটা রড আছে, সেই রডটার সাথে ক্র্যাঙ্ক কেস কানেক্টেড। আমরা যদি আরেকবার একটু ভিডিওতে যাই তাহলে হয়তো বা তোমাদের বোঝাতে পারবো জিনিসটা। এই জিনিসটা খুব বোঝাটা খুব ইম্পর্টেন্ট। দেখো পিস্টনটা উপরের দিকে ওঠানামা করতেছে, কিন্তু এই ক্র্যাঙ্ক কেসটা কিন্তু এই যে এই এখানে যে ক্র্যাঙ্ক কেসটা আছে, এই ক্র্যাঙ্ক কেসটা কিন্তু রোটেশনাল, কারণ পিস্টনটা এমন ভাবে কানেক্টেড, পিস্টন উপরে নিচে ওঠানামা করলেও এই ক্র্যাঙ্ক কেস যেটার সাথে পিস্টন রডটা কানেক্টেড আছে এইটা কিন্তু রোটেশনাল বা ঘুরতেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার পিস্টন ওঠানামা করে, এর ফলে কিভাবে স্যার গতিশক্তি বলছে ঘূর্ণায়মান শক্তি কিভাবে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, বা ঘূর্ণায়মান বল আমরা কিভাবে পাচ্ছি? তো এইভাবে যে স্যার পিস্টন যদিও উপরে নিচে ওঠানামা করতেছে, কিন্তু আমরা ফাইনালি কিন্তু তোমার রোটেশনাল এনার্জিটাই পাচ্ছি। তো এইটাই হলো বেসিক্যালি ক্র্যাঙ্ক কেসের কাজ। ক্র্যাঙ্ক কেস হলো বেসিক্যালি তোমার এই পিস্টনের যে লিনিয়ার ওঠানামা আছে এইটাকে সে রোটেশনাল তোমার শক্তিতে কনভার্ট করতেছে। তো এখানে কিছু কম্পোনেন্ট আছে, আমরা শুরুতে জেনে নিলাম পিস্টন যেটা উপরে নিচে ওঠানামা করে, পিস্টন রিং যেটা এই ক্র্যাঙ্ক কেস এবং এই পিস্টন সাথে সংযুক্ত আছে, পিস্টন রিং। তারপর দেখো এখানে দুটা বাল্ব আছে, আমরা দেখলাম যে স্যার একটা বাল্ব দিয়ে বাইরে থেকে ভেতরে এয়ার ফুয়েল মিক্সচার ঢোকে, আর আরেকটা হলো স্যার যখন পোড়া হয়ে যায় ফুয়েলটা তখন বের হয়ে চলে যায়, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি দুইটা বাল্ব আছে, একটাকে প্রথমটাকে বলা হয় ইনলেট বাল্ব, ইনলেট বাল্ব যেদিক দিয়ে আমাদের ফুয়েল বা এয়ার ঢোকে, এবং পরেরটাকে যেটা বলা হয় এটাকে বলা হয় এক্সস্ট বাল্ব। আমরা আরো দুইটা জিনিস দেখলাম যে স্যার বাল্ব আছে দুইটা, একটা হলো ইনলেট বাল্ব, একটা হলো এক্সস্ট বাল্ব। তো স্যার পিস্টন গেল, পিস্টনের সাথে এই সিলিন্ডারের মধ্যে পিস্টন ওঠানামা করে, এটা যাতে এয়ার টাইট থাকে, উপরে থেকে যাতে মানে তোমার এই সেকশন থেকে এখান থেকে যাতে কোনো প্রকার এয়ারফুল মিক্সচার যাতে এইখানে চলে না আসতে পারে, এর জন্য এই যে এরিয়াটা আছে এইটা হলো এই সিলিন্ডারের সাথে পিস্টনের গাটা এয়ার টাইট অবস্থায় থাকে, এই জন্য পিস্টন রিং ব্যবহার করা হয়, যে রিংটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় পিস্টন রিং, ঠিক আছে। তো তোমরা সবাই তোমাদের রোল গুলা চ্যাট বক্সে দিয়ে দাও, সবাই তোমাদের রোল দাও না এখনো। তো পিস্টন রিং গেল, পিস্টন গেল, পিস্টন রড গেল, ক্র্যাঙ্ক কেস থাকে এটার সাথে কানেক্টেড, ঠিক আছে। বাল্ব থাকে, ইনলেট বাল্ব, এক্সস্ট বাল্ব থাকে। গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হলো স্পার্ক প্লাগ, স্পার্ক প্লাগ এটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, এটার কাজ হলো স্পার্ক করা, ঠিক আছে, ইলেকট্রিক স্পার্ক তৈরি করা। ইলেকট্রিক স্পার্ক তৈরি হলে কি হবে স্যার, তখন ওই ফুয়েলটা বার্ন হওয়া শুরু হয়, ফুয়েলটা বার্ন হওয়া শুরু হয় সেই ক্ষেত্রে। তো দেখো মোটামুটি আর আর দুইটা কম্পোনেন্ট আমি বলছি যে ক্যাম শ্যাফট, যেটা হলো বেসিক্যালি ইনলেট বাল্বটা এবং এক্সস্ট বাল্বটা কখন খুলবে কখন বন্ধ হবে এইটা এলো তৈরি করে। এই ক্যাম শ্যাফটের কার্যক্রমের দ্বারা ইনলেট বাল্ব এবং এক্সস্ট বাল্ব কখন খুলবে কখন বন্ধ হবে এটা সে নিয়ন্ত্রণ করে ক্যাম শ্যাফট। এইগুলো মোটামুটি মেইন কম্পোনেন্ট গুলা। তো আমরা এখন দেখি 4টা যে স্ট্রোক আছে, প্রথম স্ট্রোকের নাম হলো ইনটেক স্ট্রোক, তারপর একটা কম্প্রেশন স্ট্রোক, তারপর একটা ইগনিশন বা পাওয়ার স্ট্রোক যেটা মেইন নাম হলো পাওয়ার স্ট্রোক, এবং ফাইনালি হলো এক্সস্ট স্ট্রোক। আমরা ভিডিওটাতে আরেকবার যাব, কিন্তু আগে একটু বর্ণনা করে নিই যে কিভাবে কাজ করতেছে এই 4টা স্ট্রোকে, তাহলে তোমরা যখন পরের বার আমরা ভিডিওতে যাব তখন আমাদের ক্লিয়ার থাকবে। প্রথমে ইনটেক স্ট্রোক। ইনটেক মানে কি? ইনটেক মানে হলো বাহির থেকে কোনো কিছু ভিতরে ঢোকা, ঠিক আছে। তাহলে দেখো সবার প্রথমেই এই স্ট্রোকে
বাহির থেকে এয়ার এবং পেট্রোলের মিক্সচার ভেতরে ঢোকে, তাহলে এই সময় কিন্তু অবশ্যই ইনলেট যে ভালভটা আছে এটা খোলা থাকতে হবে। ইনলেট ভালভটা খোলা থাকবে কিন্তু এক্সস্ট ভালভ কিন্তু বন্ধ থাকবে, কারণ যদি এটা বন্ধ না থাকে তাহলে এদিক দিয়ে ঢুকে এই এক্সস্ট দিয়ে বের হয়ে যাবে। তো অবশ্যই যখন ইনটেক স্ট্রোকে বাহির থেকে কোনো এয়ার ফুয়েল মিক্সচার ঢুকতেছে, ইনলেট ভালভ খোলা থাকলেও এক্সস্ট ভালভ কিন্তু আমাদের বন্ধ থাকতে হবে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো যে স্যার বাইরে থেকে এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা কিভাবে তৈরি হয়। আমরা কার্বোরেটর নামে একটা কম্পোনেন্ট শুনছি। কার্বোরেটরের কাজ হলো বাহির থেকে বা এনভায়রনমেন্ট থেকে বা পরিবেশ থেকে বাতাস নিয়ে ওইটার ভিতরে পেট্রোলকে স্প্রে করে এয়ার এবং ফুয়েলের মিক্সচার তৈরি করা কার্বোরেটরের কাজ। তো কার্বোরেটর থেকে বেসিক্যালি এই এয়ার এবং পেট্রোলের মিক্সচারটা আমাদের সিলিন্ডারের ভেতরে ঢোকে। তো যখন সিলিন্ডারের ভেতরে ঢোকে এইটাই হলো প্রথমে ইনটেক স্ট্রোক। ইনটেক স্ট্রোকে বেসিক্যালি বাহির থেকে এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা ঢুকে। যাদের প্রশ্ন আছে তারা তোমার নিজেকে আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারো। শুভজিৎ একটু হাত তুলছে, হাত না তুলে তোমাদের প্রশ্ন যারা আছে নিজেকে আনমিউট করে আমাকে প্রশ্ন করতে পারো, বা চ্যাট বক্সে লিখতে পারো। আমি আমি চ্যাট বক্স থেকে কোশ্চেন আমি দেখে ওখান থেকে অ্যান্সার করে দিব। যদি কারো চ্যাট বক্সে হয়, চ্যাট বক্সে লিখতে পারো, সমস্যা নেই, আমি দেখে বলে দিব। সো এটা হলো ইনটেক স্ট্রোক। ইনটেক স্ট্রোকের পরে আসলে আমাদের কম্প্রেশন স্ট্রোক। কম্প্রেশন স্ট্রোকে কম্প্রেশন স্ট্রোকে যেটা হয় যে দেখো যখন আচ্ছা এর আগে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে স্যার যখন বাইরে থেকে মিক্সচার ভিতরে ঢুকতেছে তখন কিন্তু পিস্টন ওপর থেকে নিচের দিকে যাচ্ছে। পিস্টন ওপর থেকে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। যখন বাহির থেকে এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা ভেতরে ঢুকতেছে তখন কিন্তু পিস্টন প্রেসারে ওপর থেকে নিচের দিকে যাচ্ছে। এই যে পিস্টনের উপর থেকে নিচের দিকে যাওয়া, বা একটু পরে আমরা দেখবো যে স্যার পিস্টন উপর নিচ থেকে উপরের দিকে উঠতেছে, এই পিস্টনের এই যে যাত্রা উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে উপর দিকে, এই যাত্রাগুলোকে স্ট্রোক বলে। স্ট্রোক, পিস্টন যদি উপর থেকে নিচের দিকে যায় একবার, একটা স্ট্রোক। আবার নিচ থেকে উপরে উঠতেছে, দুইটা স্ট্রোক। আবার উপর থেকে নিচে নামতেছে, তিনটা স্ট্রোক। আবার নিচ থেকে উপরে উঠতেছে, চারটা স্ট্রোক। তার মানে ফোর স্ট্রোক বলতে আমরা বুঝতেছি, আমি বলতেছি কার্বোরেটর কথাটা বলতেছি, এটা শেষ করে আমি বলতেছি ফোর স্ট্রোকের বেসিক্যালি আমরা বুঝতেছি যে স্যার তাহলে পিস্টন দুইবার উপর থেকে নিচে নামবে এবং দুইবার নিচ থেকে উপরে উঠবে। তো কার্বোরেটরের যে কথাটা বলতেছি যে আসলে পেট্রোলে ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিনে তোমার ইনটেক হিসাবে তোমার এয়ার এবং ফুয়েল এই মিক্সচারটা কালেক্ট করা হয় বা ঢোকানো হয়। তখন এয়ার এবং ফুয়েলকে আমরা কিভাবে মিক্সচার করব? কার্বোরেটর কম্পোনেন্ট মানে এই কম্পোনেন্টটার কাজ হলো বাইরে থেকে সে বাতাস নেয়, সেই বাতাসের ভিতরে সে পেট্রোলটাকে স্প্রে করে, স্প্রে করে সে এই এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা তৈরি করে এবং এই পরবর্তী ওই মিক্সচারটাই পরবর্তীতে ইয়েতে সিলিন্ডারের ভিতরে চলে আসে। এই হলো কার্বোরেটরের কাজ। মিনা কার্টুনে মনে হয় কার্বোরেটরের নাম শুনছো, মিনা কার্টুনে কার্বোরেটরের নাম শুনছো মনে হয়। তো সেক্ষেত্রে যেটা বলতেছিলাম যে ফোর স্ট্রোক বলতে এইটাই বোঝায় যে স্যার একবার উপরে উঠবে, একবার নামবে, আবার উঠবে, আবার নামবে, এরকম আর কি। তো প্রথমে ইনটেক স্ট্রোকে কিন্তু পিস্টন উপর থেকে কিন্তু নিচে নামে। সেকেন্ড স্টেজে যেটা হয় যে দুইটা ভালভই বন্ধ থাকে, এই ক্ষেত্রে দুইটা ভালভ বন্ধ আছে এবং পিস্টনটা এখন নিচ থেকে উপরের দিকে উঠবে। যেহেতু দুইটা ভালভ বন্ধ আছে এবং পিস্টনটা যখন নিচ থেকে উপরের দিকে উঠবে, সেক্ষেত্রে কি হবে? অবশ্যই যেহেতু এই এয়ার এবং ফুয়েল মিক্সচারটা বাইরে বের হতে পারছে না, সেক্ষেত্রে এটা সংকুচিত হয়। এয়ার এবং ফুয়েল মিক্সচারটা কি সেক্ষেত্রে সংকুচিত হয়। সংকুচিত হলে কি হবে? এর যখন সংকুচিত হয় তার মানে কি এর ভলিউম কমে যায়, ঠিক আছে। এর ভলিউম কমে যায়, ভি এর ভ্যালু কমে যায়। আমরা জানি কি প্রেসার এবং ভলিউম একটা ব্যস্তানুপাতিক। যখন ভি কমে যায় তার মানে কি তখন তার প্রেসার বেড়ে যায়। তো এটার ভিতরে মারাত্মক প্রেসার বেড়ে যায়, ঠিক আছে, মারাত্মক প্রেসার বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে কম্প্রেশন স্ট্রোক এই পর্যন্ত কম্প্রেশন স্ট্রোকের কাজ। কম্প্রেশন স্ট্রোক শেষ হওয়ার সাথে সাথে এই যে স্পার্ক প্লাগ যেটা আছে এখানে, স্পার্ক প্লাগ কি করে? এটা স্পার্ক করে, একটা ইলেকট্রিক স্পার্ক করে। স্পার্ক করার সাথে সাথে এর ভিতরে অনেক তোমার পেট্রোলের কণা আছে, ঠিক আছে। এবং এই পেট্রোলের কণাগুলোর মধ্যে অলরেডি তো তোমার প্রেসার, হিউজ প্রেসার আছে। আমরা জানি প্রেসার তাপমাত্রার সাথে সমানুপাতিক, প্রেসার এবং তাপমাত্রা সমানুপাতিক। যখন প্রেসার বেড়ে যাচ্ছে তার মানে কি এখানকার এই অভ্যন্তরীণ যে তাপমাত্রা অনেক বেড়ে গেছে।
ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যখন স্পার্ক করা হয় তখন সেই তাপমাত্রায় এই ফুয়েলের যে কণাগুলো আছে এগুলো পোড়া শুরু হয়, বার্নিং শুরু হয়ে যায়। ঠিক আছে? বার্নিং শুরু হয়ে গেলে কি? বার্নিং শুরু হয়ে গেলে আমরা কি জানি? প্রচুর তাপ বেড়ে যাবে। তাপ বেড়ে গেলে তাপমাত্রা বেড়ে যাবে। তাপমাত্রা গেলে কি? প্রেসারও বেড়ে যাবে। তো সেই প্রেসারের কারণে সেই প্রেসার এই পিস্টনকে তখন উপর থেকে নিচের দিকে ধাক্কা দেয়। হিউজ একটা জোরে ধাক্কা দেয়। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইঞ্জিন থেকে কাজ পাই। এটাকে বলা হয় ইঞ্জিনের কাজ। স্যার এই ফুয়েল বার্নিং এর ফলে ইঞ্জিনের যে পিস্টনটা আছে পিস্টনের উপর হিউজ একটা ধাক্কা দেয়। এইটাকে বলা হয় ওয়ার্কিং স্ট্রোক। এবং যখন ধাক্কা দেয় তখন পিস্টনটা কি উপর থেকে নিচের দিকে নেমে আসে। এইটা হলো ওয়ার্কিং স্ট্রোক। নিচের দিকে নেমে আসার পরে তারপর কি ঠান্ডা হয়ে যায়, জায়গাটা ঠান্ডা হয়ে যায়। গ্যাসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফাইনালি কি হয়, ফাইনালি তোমার এক্সজস্ট এই বাল্বটা খুলে যায়। এই বাল্বটা খুলে গেলে এখন পিস্টনটা নিচ থেকে আবার উপরের দিকে চলে আসে এবং ভেতরে যে পোড়া গ্যাস ছিল বা পোড়া বাষ্প ছিল বা পোড়া তোমার ওই যে ফুয়েলের মিক্সচার ছিল সেটা কি তখন এক্সজস্ট স্ট্রোক দিয়ে বের হয়ে চলে যায়। বের হওয়ার সাথে সাথে কি আবার সেটা ইনটেক স্ট্রোকে চলে আসে। এটা একটা সাইকেলের মতো কাজ করে। এই চারটা স্ট্রোক, ইনটেক স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক, পাওয়ার স্ট্রোক এবং এক্সজস্ট স্ট্রোক, এই চারটা স্ট্রোক একটা সাইকেলের মতো এইভাবে কাজ করে। তো এখন আমরা এতক্ষণ ধরে যেটাগুলো বললাম এখন আমরা আবার একবার ভিডিওটাতে যাই। ভিডিওটাতে গেলে আমরা এখন এখন আমরা আবার মিলাই নিতে পারবো কথাগুলো আমি যেটা বললাম। আচ্ছা, আমি একটু প্রথম থেকে যাই। এই কম্পোনেন্ট গুলো দেখাচ্ছে যে ক্র্যাঙ্ক কেস, পিস্টন রডের সাথে পিস্টন কানেক্টেড, এর সাথে এই যে শ্যাফট গুলো কানেক্টেড। এই সরি দুটো ভালভ আছে, একটা ইনলেট ভালভ একটা এক্সস্ট ভালভ। আরো ছোট ছোট কম্পোনেন্ট আছে, স্প্রিং, ভালভ লিফটার, এটা ক্যাম শ্যাফট যেগুলা মানে নিয়ন্ত্রণ করে কখন ভালভ খুলবে। আমরা দেখতে পাচ্ছি যে একবার ইনলেট ভালভ খুলে একবার এক্সস্ট ভালভ খুলে, একবার দুইটাই বন্ধ থাকে। তো কখন খুলবে এটা হলো এটা নিয়ন্ত্রণ করে এরা। এখানে কিন্তু চারটা সিলিন্ডার পাশাপাশি, চারটা হোক আটটা হোক এটা ডিপেন্ড করে, বাট আমরা একটা সিলিন্ডারের কাজ জানলে বাকি সবগুলোতে একই কাজ হচ্ছে, হয়তো আগে পিছে হচ্ছে কিন্তু কাজ কিন্তু একই হচ্ছে। দেখো এই যে স্পার্ক হয়ে আগুন ধরে ভিতরে কিন্তু পড়তেছে। চারটা স্ট্রোক আমরা যেটা মাত্র বললাম, ইনটেক, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট। এখন এইটাকেই এই চারটা স্ট্রোককে একটা সিলিন্ডারের জন্য দেখাবে একটু পরে। তারপর দেখো আমরা যেগুলো কথাগুলো আমরা বললাম একটু মিলায় না, স্যার চারটা স্ট্রোক কিভাবে কাজ করতেছে। আর পাশে দেখো একটা ছোট চাকতি বা বড় একটা চাকতির মতো আছে, ওইটা পাশাপাশি ঘুরতেছে, ওটাকে বলা হয় ফ্লাই হুইল। এই যে চাকতিটা বড় একটা চাকতি আছে। আচ্ছা, এই যে চারটা স্ট্রোকের প্রথমটা হলো তোমার স্পার্ক প্লাগ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা হলো ওই যে বার্নিংটা, ইলেকট্রিক স্পার্ক, এটা বার্নিংটা শুরু হয়। চারটা স্ট্রোকে দেখাচ্ছে ঢুকতেছে, কম্প্রেসড হচ্ছে, স্পার্ক হচ্ছে। প্রথম হলো ইনটেক স্ট্রোক, যেখানে বাইরে থেকে বাল্বটা খুলে যায়, ইনলেট বাল্বটা, আর বাইরে থেকে এয়ার ফুয়েল মিক্সচারটা কি ভেতরে ঢুকে। এটা হলো ইনটেক স্ট্রোক। তারপর কম্প্রেশন স্ট্রোকে পিস্টনটা উপরের দিকে উঠবে এবং এটা কম্প্রেসড হয়ে যাবে। ঠিক আছে, এয়ার ফুয়েল মিক্সচারটা কম্প্রেসড হয়ে গেল, দুইটা ভালভ কিন্তু ক্লোজ অবস্থায় আছে। তারপরে আমাদের এই শেষ হওয়ার পরে স্পার্ক করবে, স্পার্ক প্লাগটা স্পার্ক করবে। দেখো স্পার্ক করলো, স্পার্ক করার সাথে সাথে হিউজ তোমার প্রেসার তৈরি হলো এবং পিস্টনটাকে নিচের দিকে ধাক্কা দিয়ে দিল, এক্সপ্যান্ড হয়ে গেল। ধাক্কা দেওয়ার পর এইটা হলো পাওয়ার স্ট্রোক। ফাইনালি এক্সস্ট স্ট্রোকে কি হবে, এগুলা বের করে দেওয়া হবে। এই হলো ছিল আমাদের চারটা স্ট্রোক। দেখো স্পার্ক হচ্ছে, পড়ছে, বের হয়ে যাচ্ছে, স্পার্ক হচ্ছে, পড়ছে, বের হয়ে যাচ্ছে। তো এইভাবে হলো আমাদের 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন কাজ করে। তো আশা করি ভিডিওটা দেখাতে তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। আমি তো এখানে আরো বললাম স্টেপ বাই স্টেপ। এখন আমরা কিছু কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট গুলো একটু দেখি। প্রথমেই আছে সিলিন্ডার ব্লক। সিলিন্ডার ব্লকটা দেখতে অনেকটা এইরকম, যে সিলিন্ডার ব্লকের ভিতরে আসলে কয়টা সিলিন্ডার আছে সেটা থাকে। আমরা চারটা সিলিন্ডার আছে এখানে, চারটা সিলিন্ডার এই সিলিন্ডার ব্লকের ভিতরে থাকে, কেসিং এর মতো। মোবাইলে যেরকম কেসিং থাকে এরকম সিলিন্ডার ব্লকে এটা কেসিং এর মতো, জাস্ট এটাকে ঢেকে রাখে। যদি তোমাদের কখনো গ্যারেজ হোক বা অটোমোবাইলস কোনো দোকানে যাওয়ার সৌভাগ্য থাকে তখন দেখবা যে ওইসব জায়গায় যে এরকম কেস গুলা পড়ে থাকে। সিলিন্ডার হেড যেটা হলো এই কেসের উপরে থাকে আর কি, এই কেসের উপরে ঢাকনা আর কি, কেসটাকে ঢেকে রাখে এই সিলিন্ডার হেড।
পিস্টন যেটা আমরা বললাম, যেটা ওঠানামা করে উপরের থেকে নিচের দিকে ওঠানামা করে। পিস্টন রিং যেটা হলো সিলিন্ডার এবং পিস্টনের মধ্যে এয়ার টাইট, মানে একবার টাইট অবস্থায় রাখে যাতে বাইরে থেকে ওই উপর থেকে নিচের দিকে না যেতে পারে, টাইট ফিট করে রাখে। কানেক্টিং রড যেটা পিস্টনের সাথে, বা পিস্টন রড যেটা আমরা বলি, পিস্টনের সাথে ক্র্যাঙ্কশ্যাফটের কানেক্ট করে রাখে। ক্র্যাঙ্কশ্যাফট পিস্টনের সাথে তোমার পিস্টনের সাথে ক্র্যাঙ্কশ্যাফট, যেটা এই হলো সেই ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফটের কাজই হলো তোমার এই যে তোমার পিস্টন তো উপরে নিচে ওঠানামা করতেছে, কিন্তু ক্র্যাঙ্কশ্যাফটের কাজ হলো এই উপর নিচে লিনিয়ার মোশনকে সে রোটেশনাল মোশনে কনভার্ট করে ক্র্যাঙ্কশ্যাফট। ঠিক আছে, এর সাথে পিস্টন রড লাগানো থাকে, পিস্টন রডের সাথে পিস্টন লাগানো থাকে। যখন পিস্টন উপর দিকে ওঠানামা করে, আমরা ভিডিওতেও দেখলাম যে স্যার ক্র্যাঙ্কশ্যাফটটা যদি আরেকবার দেখতে চাও আমি একটু দেখাই। তোমার এইখানে আছে শুরুর দিকে মনে হয়, এই যে এটা হলো তোমাদের ক্র্যাঙ্কশ্যাফট। এইটা এখানে দেখতে পাচ্ছ যে এই যে পিস্টনটা উপরের দিকে ওঠানামা করতেছে, কিন্তু দেখো ক্র্যাঙ্কশ্যাফটটা কিন্তু রোটেশনাল মুভমেন্ট হচ্ছে। পিস্টনের উপর নিচে ওঠানামা করলেও ক্র্যাঙ্কশ্যাফট কিন্তু অ্যাকচুয়ালি রোটেশনালি মুভমেন্ট করতেছে। পিস্টনের সাথে এটা এমন ভাবে কানেক্টেড যাতে পিস্টনের উপর নিচে ওঠানামা, কিন্তু ক্র্যাঙ্কশ্যাফট কিন্তু রোটেশনাল মুভমেন্ট করে। ফাইনালি স্পার্ক প্লাগের কাজই হলো যে স্যার তোমার স্পার্ক প্লাগের কাজই হলো তোমার কি স্পার্ক তৈরি করা, ঠিক আছে, স্পার্ক তৈরি করা স্পার্ক প্লাগের কাজ। এবং আচ্ছা ইনজেক্টরটা ডিফারেন্ট জিনিস, ইনজেক্টরটা আমি আসতেছি। ইনজেক্টরটা হলো ডিজেল ইঞ্জিনে ব্যবহার করা হয়, ঠিক আছে, ইনজেক্টরটা ডিজেল ইঞ্জিনে ব্যবহার করা হয়। ইনজেক্টরটা কাজ হলো আমাদের ইনজেকশন যেরকম থাকে না, আমাদের শরীরে ইনজেকশন, ইনজেক্টরের কাজ হলো এরকম ফুয়েলকে ইনজেক্ট করা, ঠিক আছে, ইনজেক্টরের মধ্যে ইনজেক্ট করা। এটা ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে না, ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগের পরিবর্তে ইনজেক্টর থাকে। তোমাদের গ্রামে গঞ্জে শ্যালো মেশিন আছে, শ্যালো বা তোমার বিভিন্ন ডিজেল ইঞ্জিন কিন্তু পাওয়া যায়, তো ওখানে দেখবে ইনজেক্টর নামে এরকম কম্পোনেন্ট থাকে, ওখানে ডিজেলটাকে স্প্রে করা হয়, ইনজেক্ট দিয়ে ইনজেক্টরের মধ্যে স্প্রে করা হয়। ওটা বাইরে থেকে তোমার ইয়ার এবং ফুয়েল, কার্বোরেটরের মতো কোনো কম্পোনেন্ট নাই যে বাইরে থেকে তোমার ইয়ার এবং ফুয়েলকে মিক্স করে ঢোকানো হয়। এখানে শুধু বাইরে থেকে বাতাসকে ঢোকানো হয়, বাতাসকেই কম্প্রেস করা হয়, তারপরে ইনজেক্টরের মাধ্যমে ইনজেক্ট করা হয় ফুয়েলকে। আচ্ছা, ক্যামশ্যাফটের কাজ হলো ভালভ, যে আমাদের দুটা ভালভ আছে, ইনলেট ভালভ এবং এক্সস্ট ভালভ আছে, সেই দুটা ভালভকে তোমার ওঠানামা করা, ঠিক আছে, সেই দুটা ভালভকে কখন খুলবে কখন বন্ধ হবে এই ক্যামশ্যাফট বেসিক্যালি সেটা কাজ করে। আর ফ্লাই হুইলের কথাটা যেটা বলি, তার ফ্লাই হুইলটা হলো ক্র্যাঙ্কশ্যাফটের সাথে লাগানো থাকে। একটু ভিডিওতে দেখো, এই যে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে এই যে তোমার ওই যে চাকতির মতো আছে, এটার সাথে লাগানো থাকে, যাতে আমাদের যে ঘোড়া, এটা তো একটা বেশ ভারী একটা বস্তু, তো এটার সাথে ক্র্যাঙ্কশ্যাফট যখন লাগানো থাকে, তো ওই ক্র্যাঙ্কশ্যাফট এটাকে সাথে নিয়ে ঘুরে, ঠিক আছে, এটাকে সাথে নিয়ে ঘুরে। তো এইটা যেহেতু তোমার একবার ঘোরা শুরু করলে ঘুরতে থাকে, তো হঠাৎ করে ক্র্যাঙ্কশ্যাফট থেমে গেলেও মানে এই যে গতি জড়তা আছে, এই গতি জড়তার কারণে এই যে মুভমেন্টটা, এই রোটেশনাল মুভমেন্টটা তোমার ইউনিফর্ম হয় বা একই রকম হতে থাকে, ঠিক আছে, মানে বেসিক্যালি ক্র্যাঙ্কশ্যাফটের যে রোটেশনটা আছে, ঘূর্ণায়নটা, এটাকে ইউনিফর্ম করার জন্য তোমার তোমার কি বলে এই ফ্লাই হুইলটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই ছিল মনে হয় তোমার মেইন কম্পোনেন্ট গুলা। তো 4 স্ট্রোক ওয়ার্কিং অফ 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন আমরা শুরুতে বলে নিলাম। 4টা স্ট্রোক, ইনটেক স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক, পাওয়ার স্ট্রোক বা এক্সস্ট স্ট্রোক, এবং কিভাবে কাজ করে সেটা আমি শুরুতেই বলছি, এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আমরা একটু জানি যে স্যার ডিজেল ইঞ্জিনটা কি। পেট্রোল ইঞ্জিন তো আমরা দেখলাম, তো স্যার স্যার ডিজেল ইঞ্জিনটা অ্যাকচুয়ালি কিরকম দেখতে। তো আমি একটু ইয়েতে যাই, ডিজেল ইঞ্জিনের একটা ভিডিওতে দেখাই তোমাদের, তাহলে তোমরা, আর ডিজেল ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিন হুবহু সেম, দুইটা জায়গায় শুধু পরিবর্তন আছে, বাকিটা একেবারে হুবহু সেম। যার প্রশ্ন আছে সে নিজেকে আনমিউট করেও করতে পারো, আর যদি আনমিউট করতে সমস্যা হয় তোমরা মেসেজ চ্যাট বক্সও করতে পারো, সেখানে আমি দেখতেছি চ্যাট বক্সও করতে। স্যার 4 স্ট্রোকটা একটু ক্লিয়ার করে দিবেন স্যার। বুঝি নাই 4 স্ট্রোক মানে 4 স্ট্রোক বলতে কি বোঝাচ্ছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। 4 স্ট্রোক বলতে মাইস্ট্রো যেটা বোঝাচ্ছি যে পিস্টনের ওঠানামাটাই হলো স্ট্রোক। মনে করে দেখো, প্রথম স্ট্রোকে পিস্টনটা কি উপর থেকে নিচে নামতেছে, এটা একটা স্ট্রোক। তারপরের স্ট্রোকে পিস্টনটা নিচ থেকে উপরে যাচ্ছে, এটা সেকেন্ড স্ট্রোক। তারপরে পিস্টনটা দেখো ধাক্কার কারণে কি উপর থেকে নিচে আসতেছে, এটা থার্ড স্ট্রোক। তারপরে পিস্টনটা নিচ থেকে উপরে যাচ্ছে, এটা হলো ফোর্থ স্ট্রোক। মানে স্ট্রোক মানে এখানে বোঝাচ্ছিল পিস্টনের ওঠানামা, পিস্টনের
4 বার উঠানামা। যদি সে উপর থেকে নিচে যায় সেটাও একটা স্ট্রোক, বা নিচ থেকে উপরে গেলে সেটাও একটা স্ট্রোক। তো এখানে ফোর স্ট্রোক বলতে বেসিক্যালি পিস্টন 4 বার উঠানামা করতেছে, এর মধ্যে 2 বার উঠতেছে, 2 বার নামতেছে, এই কারণে ফোর স্ট্রোক বলা হয়। আর টু স্ট্রোকের ক্ষেত্রে পিস্টন একবার নামে একবারই ওঠে, ঠিক আছে, এই জন্য একে টু স্ট্রোক বলা হয়। পিস্টন একবার নামে একবার ওঠে, এবং ওইটার সেটআপটা এমন ভাবে করা যে এই একবার নামা এবং একবার ওঠার মধ্যে এই ইনটেক, কম্প্রেশন, ইগনিশন, এক্সস্ট 4টাই হয়ে যায়, ঠিক আছে। এটা হলো টু স্ট্রোক। তোমার ইউটিউবে যা সার্চ দিয়ে দেখবা যে টু স্ট্রোক ইঞ্জিন কাজ করে কিভাবে, যে একবার পিস্টনটা উপর থেকে নিচে নামে এবং নিচ থেকে উপর ওঠে, শেষ, তার পিস্টনের কাজ শেষ হয়ে গেছে। ফোর স্ট্রোকে তো একটা সাইকেল পুরোটাই সম্পূর্ণ করে, তাহলে টু স্ট্রোক কি হাফ সাইকেল সম্পূর্ণ করে না, হাফ সাইকেল সম্পন্ন করে না। ফোর স্ট্রোকও এরকম ফুল সাইকেল সম্পন্ন করে, কিন্তু 2 বারে হয়, মানে ওর কনস্ট্রাকশনটা ডিফারেন্ট। আমার কথা বুঝছো? এটা কি 4 স্ট্রোক আর 2 স্ট্রোকের ডিজেল ইঞ্জিন এগুলোর উপর ডিপেন্ড করে নাকি স্যার? না 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 না, ফোর স্ট্রোক, টু স্ট্রোক, আমি বলতে চাচ্ছি এটা কনস্ট্রাকশন, মানে ইঞ্জিনটার ভিতরে যে কনস্ট্রাকশন, পিস্টনটার স্ট্রাকচার, ইনলেট, এক্সস্ট ভালভের যে স্ট্রাকচার, এগুলো ডিফারেন্ট স্ট্রাকচার। মানে এমন ভাবে তো হয় যখন পিস্টনটা অর্ধেকে আসে তখন ইনটেক হয়ে যায়, তারপরে যখন অর্ধেকে আসে তারপর বাকি কাজটা হয়ে যায়। মানে 4টা যে কাজ এখানে, ইনটেক, কম্প্রেশন, ইগনিশন এবং এক্সস্ট, এই 4টা কাজই টু স্ট্রোকও হয়, কিন্তু সেখানে পিস্টন একবার নামে এবং একবার ওঠে। আমার কথা বুঝছো? এই 2 বারের মধ্যে এই 4টা কাজ সম্পন্ন হয়েছে, এই জন্য এটাকে টু স্ট্রোক বলে। আর এখানে এই 4টা কাজ 4 বার ওঠানামার মধ্যে হয়, এই জন্য এটাকে ফোর স্ট্রোক বলে। তুমি ক্লিয়ার হওয়ার জন্য আমি তোমাকে বলছি, তুমি ইন্টারনেটে সার্চ করে দেখবা, গুগলে সার্চ করে লিখবা হাউ টু স্ট্রোক ইঞ্জিন ওয়ার্ক, ক্লিয়ার, জি সার্চ স্যার। দিলে দেখবা, দেখবা কাজ একেবারে হুবহু সেম, শুধু ওটা স্ট্রোক বলতে পিস্টন একবার ওঠানামা, একবার ওঠা বা একবার নামা, এটাকে স্ট্রোক বলা হয়। টু স্ট্রোক মানে হলো পিস্টন একবার ওঠে একবার নামে মাত্র। আসলে ক্লিয়ার হয়েছে। আমরা একটু ডিজেল ইঞ্জিনের দিকে যাই। ডিজেল ইঞ্জিনটা কিভাবে কাজ করে দেখো, একেবারেই সেম, অলমোস্ট সেম, জাস্ট 2টা জায়গায় পরিবর্তন আছে। একটা হলো ডিজেল ইঞ্জিনে কোনো স্পার্ক প্লাগ নাই। আচ্ছা, ভিডিওটা একটু দেখি, কারণ তোমরা যেহেতু অলরেডি জেনে গেছো জিনিসগুলা। আহ, এই ভিডিওটা একটু আমরা 4 মিনিট একটু দেখি, দেখার পরে আমরা এটা ডিসকাস করি। এটা তো নর্মাল, এখানে দেখো ফুয়েল ইনজেক্টর, এখানে কিন্তু স্পার্ক প্লাগ না, এখানে ফুয়েল ইনজেক্টর, আর বাকি সব কম্পোনেন্ট সেম। পিস্টন, পিস্টন রিং, ক্র্যাঙ্ক শ্যাফট, ভালভ, ইনটেক বা সাকশন স্ট্রোক। সাকশন মানে ওই যে বাইরে, ইনটেক বাইরে থেকে কোনো কিছুকে নিয়ে আসা। তো দেখো পিস্টনটা কি হয়, পিস্টনটা উপর থেকে নিচের দিকে নামবে। এক্সস্ট এবং ইনলেট ভালভ, ইনলেট ভালভ এবং এক্সস্ট ভালভ যখন এই যে এই দেখো, এই যখন এই তিন কোণা জায়গাটা এইদিকে আসে, ঠিক আছে, তিন কোণা জায়গাটা যখন মাঝে আসে তখন কিন্তু এই ভালভটা খুলে যায়। তো এর মুভমেন্টের মাধ্যমে কিন্তু ইনলেট ভালভ এবং এক্সস্ট ভালভ কখন খুলবে কখন বন্ধ হবে এটা ডিপেন্ড করে। ভিডিও যে দুটো আমি কালেক্ট করছি খুবই হেল্পফুল ভিডিও, মানে তোমরা একবার শুনলেই জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এই যে ঢুকতেছে, ঢোকার সাথে সাথে কি পিস্টন থেকে উপর থেকে নিচের দিকে চলে আসতেছে, এটা হলো সাকশন স্ট্রোক। দেখলা যে এই যে এই কোনা জায়গাটা যখন মাঝে আসলো তখন কিন্তু এটা খুলে গেল, আবার কোনাটা যখন চলে গেছে তখন কিন্তু এটা বন্ধ হয়ে গেল। এখন কিন্তু আর বাইরে থেকে কিছু ঢুকবে না, ইনটেক ভালভ ক্লোজ এট দ্য এন্ড। এটা ইনটেক ভালভ, ইনটেক স্ট্রোক। এখন কম্প্রেশন স্ট্রোক, এখন পিস্টনটা নিচ থেকে, বিডিসি মানে বটম ডেড সেন্টার, আর টিডিসি মানে টপ ডেড সেন্টার, টপ আর বটম। ইয়ার কিন্তু ভেতরে যে ইয়ারটা সেটা কিন্তু কম্প্রেস হচ্ছে। মনে রেখো যে এই ডিজেল ইঞ্জিনে কিন্তু কোনো ইয়ার ফুয়েল মিক্সচার ঢুকে না, শুধু বাতাস ঢুকে, শুধু বাতাস ঢুকে ডিজেল ইঞ্জিনে। তো ইয়ারটাকে কম্প্রেস হচ্ছে ইয়ার, ঠিক আছে। 22, 12 থেকে 1 বা 22 থেকে 1, মানে যদি 22 ভাগ থাকে সেটাকে কম্প্রেস করে 1 ভাগে নিয়ে আসা হয়, তাহলে এই পরিমাণ কম্প্রেস করা হয়। তো কম্প্রেশন স্ট্রোক করার পরে তারপর কি হয়, এই এই যে দেখো স্প্রে করতেছে, ইনজেক্টর থেকে কি ইনজেক্টর স্প্রে করতেছে, স্প্রে করতেছে, স্প্রে করার পরে এইখানে তুমি কথা বলে রাখি যে স্প্রে যখন করতেছে, যখন দেখো যখন কম্প্রেসড হইলো তখন এখানে কি আমরা জানি এখানে অনেক প্রেসার অনেক বেড়ে গেছে। কম্প্রেস করাতে ভলিউম কমে গেছে, প্রেসার অনেক বেড়ে গেছে, এবং প্রেসারের সাথে কি তাপমাত্রা নির্ভর। প্রেসার যদি বেড়ে যায় তাহলে তাপমাত্রা অনেক বেড়ে যাবে। তো সেহেতু এখানকার তাপমাত্রা অনেক বেশি, এখন অনেক তাপমাত্রা বেড়ে গেছে। তো এখানে
এই ইনজেক্টর থেকে যখন এই স্প্রে করা হয় এই তোমার ডিজেল, স্প্রে করার সাথে সাথেই এর ভেতরে তাপমাত্রা এই পরিমাণ, তো ওই তাপটা এই ডিজেলের কণাগুলা নিয়ে সাথে সাথে আগুন ধরা শুরু হয়ে যায়। দেখো এই যে পরে দেখাবে, এখানে একটা সুন্দর লাইন আছে, দেখো বলছে যে কম্প্রেশন raises the pressure, রেইজ মানে বৃদ্ধি করা, the pressure and the temperature দুইটাই বাড়ায় দেয় of air to match the auto or self ignition temperature, সেলফ ইগনিশন টেম্পারেচার অফ ডিজেল। আচ্ছা, সেলফ ইগনিশন, সেলফ মানে হলো নিজে নিজে, সেলফ মানে কি আমি নিজে, ইগনিশন মানে কি পোড়া শুরু হওয়া বা আগুন ধরা শুরু হওয়া, টেম্পারেচার মানে প্রত্যেকটা ফুয়েলেরই একটা সেলফ ইগনিশন টেম্পারেচার আছে, যে নিজে নিজে মানে আগুন ধরে যাওয়ার ক্ষমতা আর তাপমাত্রা। মনে করো ডিজেলে এটা 500°C, যদি একটা মনে করো যে তোমার রুমের ভিতরে 500°C তাপমাত্রা তুমি নিয়ে গেছো সামহাও, ওইখানে যদি তুমি ডিজেল তেলটাকে তুমি যদি স্প্রে করো, ডিজেল অয়েলটাকে যদি স্প্রে করো, তাহলে এখানে আর স্পার্ক করা লাগবে না, অটোমেটিক্যালি সে আগুন ধরে যাবে। কারণ কি, তার তাপমাত্রা হলো 500 ডিগ্রিতে সে অটোমেটিক্যালি আগুন ধরে যায়, ওই পরিমাণ হিট থাকে। এই ক্ষেত্রে পেট্রোল ইঞ্জিনের এই যে নিজে নিজে আগুন ধরে যাওয়ার মানে তাপমাত্রাটা, সেলফ ইগনিশন টেম্পারেচারটা অনেক বেশি, অনেক বেশি, প্রায় 2200-র কাছাকাছি, প্রায় 2200°C কাছাকাছি। তো সেই ক্ষেত্রে মনে করো এখানে এটার ভেতরে তাপমাত্রা 900, এখন কই 2200 কই 900, সে কিন্তু অটোমেটিক্যালি আগুন ধরবে না। এই কারণে ওখানে স্পার্ক প্লাগ দিয়ে আগুন ধরানো হয়। ঠিক আছে, এই এই কারণে এটাকে স্পার্ক প্লাগ দিয়ে আগুন ধরানো হয়। এবং ডিজেলে স্পার্ক প্লাগ লাগে না এই কারণে, কারণ ডিজেলের এই এই তাপমাত্রার ভ্যালুটা অনেক কম, এই কারণে এখানে আর আগুন ধরা স্পেশাল করে আগুন ধরা, কারণ এটা নিজে নিজেই আগুন ধরে যায়। কথা বুঝছো, নিজে নিজে আগুন ধরে যায়, এই জন্য এখানে আর আগুন ধরানো হয় না, এই জন্য অটো 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 তোমার আগুন ধরে যায়। এখানে দেখাবে, এখানে দেখো এই যে কণাগুলো আছে না, এই কণাগুলা নিজে নিজেই এনার্জিটা নিয়ে আগুন ধরে যাবে। আস্তে আস্তে লাল হচ্ছে, লাল হয়ে ফেটে গেল, আগুন ধরে গেল আস্তে আস্তে, এবং হিউজ হিট তৈরি হচ্ছে, আগুন করতেছে হিউজ হিট, এবং হিউজ তাপমাত্রা বাড়তেছে, হিউজ প্রেশারও বাড়তেছে। প্রেশার বাড়ার কারণে কি, সে পুরাটা সে এই পিস্টনের উপরে এই প্রেশারটা ধাক্কা দিতেছে, এবং পিস্টনটা তখন কি উপর থেকে নিচের দিকে চলে আসতেছে। খুব স্লো মোশনে দেখানো আছে, প্রত্যেকটা স্টেপ একবারে লাইন বাই লাইন বোঝায় দেওয়া আছে, তোমাদের বোঝাতে খুব সহজ হবে। এখন নিচের দিকে চলে আসতেছে, এইটাই হলো সেই পাওয়ার স্ট্রোক, এইটাই হলো সেই পাওয়ার স্ট্রোক। এবং ফাইনালি এক্সস্ট স্ট্রোক, তোমরা তো জানোই যে এক্সস্ট স্ট্রোকে কি হয়, এই গ্যাসটা তখন কি বের করে দেওয়া হয়, এক্সস্ট স্ট্রোকে এই গ্যাসটা কি বের করে দেওয়া হয়, পুরো গ্যাসটাকে বের করে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে পার্থক্যটা কিন্তু শুধু দুইটা জায়গায়, ঠিক আছে, আরো কিছু ছোট ছোট পার্থক্য আছে, কিন্তু পার্থক্যটা মেইন পার্থক্য কিন্তু দুইটা জায়গায়। একটা হলো স্টার্টিং এ কিন্তু আমার তোমার শুধু ইয়ার ঢুকতেছে, ইয়ার এবং ফুয়েল ঢুকতেছে না। আর পার্থক্য হলো স্যার, স্পার্ক প্লাগের পরিবর্তে এখানে ইনজেক্টর থাকে, এবং ইনজেক্টর শুধু তোমার ডিজেল তোমার তেলটাকে বা ডিজেল অয়েলটাকে কি স্প্রে করে। ঠিক আছে, এই দুটো হলো মেজর পার্থক্য, বাকি স্ট্রোক বলো সবকিছু সেম। ঠিক আছে, এই দুটো মেজর পার্থক্য। তো আমরা এই পার্থক্যগুলোতে যাই, যে পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের পার্থক্য কি কি, এটা একটু যাই দেখি। দেখো আমরা এখন শেষ করি নাই যদিও, তবু বলা যায় যে পেট্রোল ইঞ্জিন যে সাইকেলটাতে কাজ করে আমরা জানবো একটু একটু পরে জানবো যে স্যার এইটা হলো সেই সাইকেল, এটাকে বলো অট্টো সাইকেল বলা হয়। ঠিক আছে, এই পিভি ডায়াগ্রাম টিএস ডায়াগ্রাম এইটাকে সেই অট্টো সাইকেল বলা হয়, কারণ সায়েন্টিস্ট অট্টো এই সাইকেলটা বা এই পেট্রোল ইঞ্জিনের সাইকেলটাকে সে ব্যাখ্যা করছে, এই জন্য নাম হয়েছে অট্টো সাইকেল। আর এটা হলো ডিজেল সাইকেল, তো ডিজেল সাইকেলের নাম ডিজেল সাইকেল। এই যে পেট্রোল ইঞ্জিন স্যার অট্টো সাইকেলে কাজ করে, এবং ডিজেল ইঞ্জিন কি ডিজেল সাইকেলে কাজ করে। পেট্রোলের যে ফুয়েলটা বা এয়ার ফুয়েলটা, এটা হলো তোমার সাকশন স্ট্রোক বা শুরুর যে ফার্স্ট স্ট্রোকটা, সেখানে ঢুকে যায় এয়ার এবং ফুয়েল দুটাই। আর ফুয়েলটা ডিজেল ইঞ্জিনের ফুয়েলটা কিন্তু কম্প্রেশন স্ট্রোক যে শেষ হয়, তারপর এটাকে স্প্রে করা হয় বা ইনজেক্ট করা হয়। ডিজেল ইঞ্জিনের যে ফুয়েলটা কম্প্রেশন স্ট্রোকের পরে, কম্প্রেশন স্ট্রোকের পরে যে সে স্প্রে করা হয়। তারপর দেখো বলছে যে স্পার্ক ইগনিশন ইঞ্জিন। স্পার্ক ইগনিশন মানে হলো যে দেখো পেট্রোল ইঞ্জিনে আগুনটা কিভাবে ধরানো হয়, আগুন দিয়ে স্পার্ক করে ইগনাইট করা হয়। ইগনাইট মানে হলো আগুন ধরানো, ঠিক আছে, স্পার্ক দিয়ে ইগনাইট করা হয়। আর আর ডিজেল ইঞ্জিনে দেখো, ডিজেল ইঞ্জিনে কিন্তু স্পার্ক করা হয় না,
ডিজেল ইঞ্জিনে যে পরিমাণ কম্প্রেসড করা হয়, এখানে একটা মজার ব্যাপার আছে যে ডিজেল ইঞ্জিনে যে কম্প্রেসড হয়, ঠিক আছে, এই কম্প্রেশনটা অনেক বেশি। এই কম্প্রেশনটা অনেক বেশি, 22 ভাগকে 1 ভাগে পরিণত করা হয় বা 20 ভাগকে 1 ভাগে পরিণত করা হয়। আর পেট্রোল ইঞ্জিনে এটা 6 থেকে 10। দেখো লো কম্প্রেশন রেশিও, যখন কম্প্রেস কম করা হবে তখন কিন্তু তার প্রেসারও কম থাকবে, তার তোমার তাপমাত্রাও কম থাকবে। কিন্তু ডিজেল ইঞ্জিনে এই কম্প্রেশনটা অনেক বেশি, অনেক বেশি কম্প্রেস করা হয়, এই জন্য ওই ফোর্সটা অনেক বেশি থাকে। যখন মনে করো যে একটা মানুষকে তুমি যে পরিমাণ মানে খুব বেশি অত্যাচার করতেছো, তো তার যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন কিন্তু সে যখন তোমার ক্ষতি করবে সে কিন্তু ক্ষতিটা অনেক বেশি হবে তোমার। আর একটা মানুষকে তুমি মনে করো অল্প অল্প ক্ষতি করতেছো, সেও তোমাকে অল্প অল্পই ক্ষতি করবে আর কি। এর জন্য মনে রাখবা যে স্যার এই জন্য এটাকে কম্প্রেশন ইগনিশন বলা হয়। মানে এই যে আগুন ধরানোটা, এটা হলো এই কম্প্রেস করার পরেই অটোমেটিক্যালি এরপর আগুন ধরে যায়। আমরা দেখলাম যে ডিজেলে স্প্রে করার সাথে আগুন ধরে যায়। এই কারণে ডিজেল ইঞ্জিনটা বেসিক্যালি বড় বড় যে সব গাড়িগুলো আছে, বড় বড় ভেহিকেল গুলো আছে, সেক্ষেত্রে ডিজেল ইঞ্জিন গুলো ব্যবহার করা হয়। যেমন বড় বাস, ট্রাক, এগুলোতে ডিজেল ব্যবহার করা হয়। আর ছোট বাইক বা ছোট ছোট গাড়ি, ঠিক আছে, এগুলোতে কিন্তু পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়, পেট্রোল বা অকটেন এগুলা। তো বড় বড় বাস বা ট্রাক এগুলাতে হলো, কারণ কি এগুলোতে শক্তি বেশি লাগে, এই কারণে কি এগুলোতে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। তো পেট্রোল ইঞ্জিনের ইফিসিয়েন্সি তুলনামূলক কম ডিজেল ইঞ্জিনের তুলনায়, এবং তোমার পেট্রোলের তোমার ফুয়েল কনজাম্পশনটা বেশি, বেশি ফুয়েল লাগে। আরো কিছু আছে, যেমন লোয়ার ইঞ্জিন ভাইব্রেশন। পেট্রোলে ইঞ্জিন ভাইব্রেশনটা বা নয়েজটা বেশি হয়, সরি পেট্রোলে কম হয় আর কি, আর ডিজেলে বেশি হয়। রানিং কস্ট একসাথে, পেট্রোলের রানিং কস্ট বেশি, ডিজেলের রানিং কস্ট কম। এবং ফাইনালি লাইট ডিউটি অ্যাপ্লিকেশন, হেভি ডিউটি অ্যাপ্লিকেশন। লাইট ডিউটি মানে বুঝাইলাম যেটা হলো যে স্যার ওই তোমার এই যে ছোটখাটো যেসব ভেহিকেল গুলো আছে, তোমার বাইক বা তোমার ছোট ছোট কিছু গাড়ি আছে পেট্রোলের গাড়ি, ঠিক আছে। আর ডিজেল গুলো হলো বড় বড় শ্যালো মেশিন হতে পারে, বা তোমার বড় বড় বাস, ট্রাক, হেভি ডিউটি, যেখানে হেভি ডিউটি অ্যাপ্লিকেশন লাগবে সেক্ষেত্রে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। তো আমি এখন সবাইকে একটু আনমিউট করতেছি, যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এই পেট্রোল এবং ডিজেল নিয়ে। বুঝলাম না, বাইক চালাচ্ছে কি? বাইক চালাচ্ছে কি আবার? ইঞ্জিন পড়ার সাথে সাথে কি বাইক নিয়ে খুলে টেস্ট করতেছো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কারো কোনো কি প্রশ্ন আছে পেট্রোল ডিজেল নিয়ে? হ্যালো, আমার মনে হয় তোমার ক্লিয়ার হয়ে গেছো পেট্রোল। আমার মনে হয় এর থেকে আসলে ক্লিয়ার করা মোটামুটি এখন মোটামুটি বুঝবা কেন, এখন তো ভাঙতে হবে। ভিডিওটা দেখার কারণে অনেকটা ইজি হয়েছে, ভিডিও না দেখলে হ্যাঁ, এখন নেক্সট যেটা করা যায় সেটা হলো একটা বাইক ভাঙতে হবে। তারেকের বাইকটা ভাঙি, ভাঙে পার্টগুলো বাইক দেখাই। আমারটা পালসার ভাঙতে একটু কষ্ট হইব। সব ভাঙা যায়, কোনো সমস্যা নাই, তুমি শুধু দাও না, তুমি শুধু স্যার ডোনেট। তারেক আরো স্যার তারেক বাইকটা সেল করে দেবে, তাহলে স্যার তারেকের বাইকটা আমরা একটু খুলে দেখতে পারি। আমি সেটাই বলতেছি, তারেক তুমি বাইকটা আমাদেরই করো, ডোনেট করো, আমরা এই ক্লাসের জন্য আমরা বাইকটাকে ভাঙি, ভেঙে পার্ট পার্ট দেখাই, দেখার পর তোমার সব দিয়ে দিব। অনলাইনে কি ভাঙা যায় কিনা? অনলাইন না, তুমি কুরিয়ার করে দাও, আমরা ভেঙে দেখাচ্ছি, আমি লাইভ ভিডিও করে দেখাচ্ছি তোমাদের। তারেক মনে অনেক বড়। হ্যাঁ, না সমস্যা নাই, আছে কুরিয়ার সবকিছু আছে এখন। স্যার তারেক মন অনেক বড় স্যার। হ্যাঁ, তুমি করো, আমি যে ভাঙার পরে আবার তোমার আবার কুরিয়ার করে দিব, সমস্যা নেই। তোমারটা তোমার কাছে যাবে, একটা অংশ কম থাকবে না, সব অংশ তোমার কাছে চলে যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, নেক্সট আমাদের যে কাজটা এখন হলো সেই আমাদের কাঙ্ক্ষিত, সবসময় আমাদের প্যারা দিয়ে যাচ্ছে, সেটা হলো এই পিভি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম গুলা, ঠিক আছে। এগুলা একটু কষ্ট লাগে, তবু একটু দেখতে হবে আর কি। তবু একটু দেখতে হবে যে স্যার আসলে এইটা পারলে, পেট্রোলেরটা পারলে আর ডিজেলেরটা খুবই ইজি, ডিজেলেরটাতে খুব একটা পার্থক্য নাই, খুবই ইজি। পেট্রোলেরটা আগে আমরা দেখি যে স্যার অটো সাইকেল বলে, এটাকে অটো সাইকেল বলে তোমার, বা কনস্ট্যান্ট ভলিউম সাইকেল, এটা আরেকটা নাম কনস্ট্যান্ট ভলিউম সাইকেল, অটো সাইকেল বা কনস্ট্যান্ট ভলিউম সাইকেল। বলো আজকে ক্লাসের এ টু জেড পুরাটাই ইম্পর্টেন্ট, কোনো কিছু ফেলা না। সো ভাইভাতে তো অবশ্যই, ভাইভা যদি হয় তাহলে তো একবার মাস্ট, যে এখান থেকে এমন কোন স্টুডেন্ট নাই যাকে আমি প্রশ্ন করবো না ভাইভাতে যদি হয়, কারণ এটা আমি অনেক কষ্ট করে কালকে রাতে 2-3 ঘন্টা বসে ভিডিওগুলো বের করা, স্লাইড গুলোকে একত্র করে নিয়ে আসা।
যে তোমাদের এই এই জিনিসগুলো ক্লিয়ার থাকে আর কি, খুব ইম্পর্টেন্ট জিনিস। সো অটো সাইকেলে দেখো, প্রথমে দেখো আমি অবশ্যই তোমার এই এই যে এই অবস্থা লাগবে, এই 4টা স্ট্রোককে লাগবে। তো এখানে আমরা শুরু করব যে স্যার নিয়ে, যে দেখো প্রথমে কিন্তু ইনটেক হয়ে যাচ্ছে, তাই না? প্রথমে তোমার ফার্স্ট যে স্ট্রোকটাতে, ইনটেক স্ট্রোকটাতে, তো সেইটাতে তোমার প্রথমে কি তোমার বাইরে থেকে ফুয়েলটা আসতেছে, বাইরে থেকে ফুয়েলটা আসতেছে এবং লাস্টে কি এক্সস্ট স্ট্রোকে কি ফুয়েলটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইখানে খুব একটা চেঞ্জ নাই, এইখানে প্রেসার বা টেম্পারেচারে কোনো চেঞ্জ হয় না কিন্তু খুব একটা, ঠিক আছে? প্রেসার বা টেম্পারেচার চেঞ্জ হয় না। মানে এই ডায়াগ্রামটা বা এই অটো সাইকেল বলতে বা যে কোনো পিভি ডায়াগ্রাম মানে কি প্রেসার বা ভলিউম এবং টেম্পারেচার এবং হিটের মধ্যে সম্পর্ক। তো এই যে অ্যাক্টিভিটি গুলো হয়, এই অ্যাক্টিভিটি গুলো বেসিক্যালি কম্প্রেশন স্ট্রোক থেকে শুরু হয় এবং পাওয়ার স্ট্রোকে শেষ পর্যন্ত হয়। আর বাকিটা ইনটেক স্ট্রোকে তো শুধু বাইরে থেকে ভেতরে ঢোকে আর এক্সস্ট স্ট্রোকে ভেতর থেকে বাইরে যায়। তো এখানে তো খুব একটা মানে সিগনিফিকেন্স নাই। কিন্তু কম্প্রেশন স্ট্রোক থেকে পাওয়ার স্ট্রোক পর্যন্ত এইখানে হলো মেন খেলাটা ঘটে। তো দেখো কম্প্রেশন স্ট্রোকে কি হয়, আগে আমরা পিভি চিন্তা করি, প্রেসার এবং ভলিউম চিন্তা করি। কম্প্রেশন স্ট্রোকে যদি তোমরা খেয়াল করে দেখো যে স্যার কম্প্রেশন স্ট্রোকের মধ্যে কি ঘটে, তার পিস্টনটা নিচ থেকে উপরের দিকে যায়। তো যখন পিস্টনটা নিচ থেকে উপরের দিকে যায় তখন তার কি ভলিউম কমে যায় এবং কি তার প্রেসার বেড়ে যায়। তার ভলিউম কমে যায় এবং তার কি প্রেসার বেড়ে যায়। তো ঠিক সিমিলারলি দেখো এই যে 3 নম্বর পয়েন্ট থেকে শুরু করছে, যদিও এদের মার্কিং সিস্টেমটা ভুল আছে, যেখান থেকে স্টার্ট হবে সেখান থেকে শুরু করলে ভালো লাগতো, তবু সমস্যা নাই। এই 3 থেকে 4-এ যাচ্ছে, 3 থেকে 4-এ যাচ্ছে। তাহলে দেখো এই ক্ষেত্রে দেখো 3 নাম্বার এবং 4 নাম্বারের মধ্যে ভলিউমটা কি কমে গেছে না, এবং প্রেসার কিন্তু 3 নাম্বার পয়েন্টের প্রেসার এবং 4 নাম্বার পয়েন্ট কিন্তু প্রেসার কিন্তু অনেক বেশি। মানে 3 থেকে যখন 4-এ যাচ্ছে এতে কি এর প্রেসার বেড়ে যাচ্ছে এবং কি ভলিউম কমে যাচ্ছে। এটাকে বলা হয় আইসেন্ট্রপিক কম্প্রেশন। আইসেন্ট্রপিক বলা হয়েছে এই কারণে যেহেতু দুইটা ভালভই বন্ধ থাকে, তাহলে ভেতর থেকে কোনো প্রকার হিট বাইরে যেতে পারতেছে না এবং বাইরে থেকে কোনো প্রকার হিট কি ভেতরে আসতে পারতেছে না। এই জন্য নাম কি আইসেন্ট্রপিক কম্প্রেশন। 3 থেকে 4-এ আসতেছে যখন এই কম্প্রেশন স্ট্রোকে এই এই এইটা তোমার পিস্টনটা যখন নিচ থেকে উপরের দিকে উঠতেছে। তারপরে কি হয়, তারপরে হলো স্পার্ক হয়। তারপরে কাজটা কি স্পার্ক হয়। এখন স্পার্কটা এত অল্প সময়ের মধ্যে হয়, এত অল্প সময়ের মধ্যে হয়, আমরা জানি কি স্যার স্পার্ক হওয়ার সাথে সাথে কি হিট বাড়বে, হিট বাড়লে কি প্রেসার বাড়বে, তাই না? হিট বাড়লে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে কি প্রেসার বাড়বে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে হয়, আমরা জানি কি স্যার যে তাপমাত্রা বাড়ে কি তাহলে ভলিউম কি, আর তাপমাত্রা বাড়লে কি প্রেসার বাড়বে, প্রেসার বাড়লে কি তখন ভলিউমটা কমার কথা বা এরকম কিছু একটা হওয়ার কথা, কারণ ভলিউম এবং প্রেসার কিন্তু একটা একটা ব্যস্তানুপাতিক। প্রেসার বাড়লে ভলিউম কমবে, ভলিউম বাড়লে প্রেসার কমবে। তোমার চিন্তা করো একটা বেলুনের কথা চিন্তা করো, যখন তুমি প্রেসার দিতেছো বেলুনের ভিতরে মানে প্রেসার বাড়াচ্ছ, তখন বেলুনের কি আয়তন কমে যাচ্ছে। আবার যখন তুমি ছেড়ে দিচ্ছ মানে প্রেসার কমাই দিচ্ছ, তখন কি বেলুনের আয়তন বাড়ায় যাচ্ছে। সো প্রেসার এবং ভলিউম একটা একটা ব্যস্তানুপাতিক, মানে একটা বাড়লে একটা কমবে। কিন্তু যখন স্পার্ক হয়, মাই স্টুডেন্ট, যখন স্পার্ক হয় তখন হিউজ তাপমাত্রা বেড়ে যায়। কারণ কি অনেক ফুয়েলটা বার্ন হওয়া শুরু হয়, পড়া শুরু হয়, তখন তাপ বাড়ে যায়, তাপ বাড়লে কি তাপমাত্রা বেড়ে যায়। কিন্তু ওই সময়ে এত অল্প সময়ের মধ্যে হয় যে ভলিউমটা কমতে বাড়তে কিছু পারে না, কিন্তু প্রেসারটা বেড়ে যায়। ওই সময় ভলিউমটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট থাকে, ওই সময়টাতে ভলিউমটা কনস্ট্যান্ট থাকে, ওই সময়টা ভলিউমটা চেঞ্জ হয় না। কিন্তু প্রেসারটা যেহেতু বেড়ে যায় এই জন্য এই যে 4 থেকে 1 এটা দেখো, এটাকে বলা হয় কনস্ট্যান্ট প্রেসার হিটিং। 4 থেকে 1 এটাকে বলা হয় কনস্ট্যান্ট প্রেসার হিটিং। দেখো কনস্ট্যান্ট প্রেসারে এই এই তোমার কনস্ট্যান্ট ভলিউম হিটিং, কনস্ট্যান্ট প্রেসার না, কনস্ট্যান্ট ভলিউম হিটিং। দেখো এখানে ভলিউমটা কনস্ট্যান্ট আছে কিন্তু প্রেসার কিন্তু বেড়ে গেছে। তারপরে কাজটা কি হয়, তারপরে হয় যে স্যার এই পাওয়ার স্ট্রোকের শুরুতে, পাওয়ার স্ট্রোকের শুরুতে স্যার পিস্টনটা উপর থেকে নিচের দিকে নেমে আসে। পিস্টনটা উপর থেকে যখন নিচের দিকে নেমে আসে তখন কি তার ভলিউম বেড়ে যায়। ভলিউম বেড়ে গেলে কি তার প্রেসার আস্তে আস্তে কমে যাবে। ঠিক সিমিলারলি দেখা যায় যে 1 থেকে 2 তে কি তা ভলিউমটা বেড়ে গেছে এবং কি আমার প্রেসার কমে গেছে। ঠিক আছে, ফাইনালি যখন এই এই গ্যাসটা যখন পাওয়ার স্ট্রোকের শেষে আসে তখন এইখানকার কি এটা তার পাশে হিট সিঙ্ক লাগানো থাকে, যাতে ভেতরে যে তাপটা এটা বের হয়ে চলে আসে। তখন কি তোমার তোমার হিটটা বের হয়ে যায়, কিন্তু ওই সময় কি ভলিউমটা কনস্ট্যান্ট থাকে, ভলিউমটা পরিবর্তন হয় না। এই জন্য দেখো যে কনস্ট্যান্ট ভলিউমে প্রেসারটা কি তখন কমে যায়। কারণ কি যখন কনস্ট্যান্ট ভলিউম থাকে ভলিউমটা পরিবর্তন হয় না, যখন তাপ কমে যাচ্ছে তাপের সাথে কিন্তু তাপমাত্রার সম্পর্ক
তাপ কমলে কি তাপমাত্রা কমে যাবে, আর তাপমাত্রা কমলে কি তার প্রেসারটাও কমে যাবে। এই হলো পিভি ডায়াগ্রাম, হলো তোমার পেট্রোল ইঞ্জিনের পিভি ডায়াগ্রাম। এইটা এখানে বেসিক্যালি কম্প্রেশন স্ট্রোক থেকে শুরু হয় এবং পাওয়ার স্ট্রোকে গিয়ে শেষ হয়। মানে চারটা স্টেপ। একটাকে বলা হয় আইসেন্ট্রপিক কম্প্রেশন, একটাকে বলা হয় আইসেন্ট্রপিক এক্সপ্যানশন, আর দুইটাকে বলা হয় কনস্ট্যান্ট ভলিউম হিটিং, কনস্ট্যান্ট ভলিউম কুলিং। এই হলো মোটামুটি চারটা স্টেজ এই পিভি ডায়াগ্রামে। আমরা একটু পরের স্লাইডে যাই, দেখি কি লেখা আছে। এই দেখো, আইসেন্ট্রপিক এক্সপ্যানশন, আইসেন্ট্রপিক কনস্ট্যান্ট ভলিউম কুলিং, আইসেন্ট্রপিক কম্প্রেশন এবং আইসেন্ট্রপিক কনস্ট্যান্ট ভলিউম হিটিং। এখানে নাম্বার সহ দেওয়া আছে যে 1 থেকে 2 এটা হলো আইসেন্ট্রপিক কম্প্রেশন, 2 থেকে 3 এটা হলো কনস্ট্যান্ট ভলিউম কুলিং, কারণ এই অবস্থায় ওই যে গ্যাসটা ঠান্ডা হতে থাকে। 3 থেকে 4 হলো আইসেন্ট্রপিক কম্প্রেশন এবং 4 থেকে 1 হলো কনস্ট্যান্ট ভলিউম হিটিং। এইখানে হলো বেসিক্যালি সেই স্পার্ক প্লাগের মাধ্যমে স্পার্কটা করা হয়। তো এই ছিল হলো তোমার পিভি ডায়াগ্রাম। আর টিএস ডায়াগ্রামটা কি হয়? টিএস ডায়াগ্রামটা আরো ইজি। টিএস ডায়াগ্রামটা কথা চিন্তা করো যে স্যার প্রথমে এই কম্প্রেশন স্ট্রোক থেকে চিন্তা করো। স্যার কম্প্রেশন স্ট্রোকের নাম কি? আইসেন্ট্রপিক কম্প্রেশন। আইসেন্ট্রপিক কম্প্রেশন মানে কি? এনট্রপিটা সমান থাকবে, এনট্রপিটা ফিক্স থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন তুমি কম্প্রেশন করতেছো, যখন কম্প্রেস করতেছো, তখন কি তার তাপমাত্রা বেড়ে যাবে না? কারণ প্রেসার বাড়তেছে, তাহলে কি তার তাপমাত্রা বাড়বে। এই জন্য দেখো এই যে 1 থেকে 2 তে কি, সরি 1 থেকে 2 তে না, এই যে 3 থেকে 4 এ, 3 থেকে 4 এ কি তার তাপমাত্রা বাড়তেছে, কিন্তু এনট্রপি কি সমানই আছে। তারপর যখন স্পার্ক হয়, থার্ড কি, তারপর স্পার্ক হয়, যখন স্পার্ক হলে কি তাপও বাড়ে তাপমাত্রাও বাড়ে, তাই না? স্পার্ক মানে কি? স্পার্ক মানে হলো পোড়া বা ফুয়েলটা পোড়া শুরু হয়ে যাচ্ছে, তখন কি তাপও বাড়তেছে এবং তার তাপমাত্রাও বাড়তেছে। তো দেখো যে 4 থেকে 1 এ কি তাপের পরিমাণও বাড়ে, এই যে তাপমাত্রাও বেড়ে গেছে, তাপমাত্রাও বেড়ে গেছে এবং তাপের ভ্যালুও বেড়ে গেছে। তারপরে হলো তোমার নেক্সট যেটা, সেটা হলো তোমার এই পাওয়ার স্ট্রোকের উপর থেকে নিচে নামার সময় কি, এটাকে বলে আইসেন্ট্রপিক এক্সপ্যানশন। যখন এটা নিচের দিকে নামে, সিলড অবস্থায় থাকে, কোনো প্রকার এন্ট্রপি পরিবর্তন হয় না, তখন যখন নিচের দিকে নামে তখন কি তার ভলিউম বেড়ে যাবে, তো প্রেসার কমে যাবে, আর প্রেসার কমে গেলে কি তার প্রেসার তোমার তাপমাত্রাও কমে যাবে। এই জন্য পরবর্তীতে কি 1 থেকে 2 এবং ফাইনালি কি 2 থেকে 3। এটা হলো বেসিক্যালি পেট্রোল ইঞ্জিনের টিএস ডায়াগ্রাম, পেট্রোল ইঞ্জিনের টিএস ডায়াগ্রাম। তো ডিজেল ইঞ্জিনের সাথে এটার একটা জায়গায় শুধু পার্থক্য আছে, যে স্যার ডিজেল ইঞ্জিনে শুধু একটা জায়গায় পার্থক্য, আর কোনো জায়গায় পার্থক্য না। এই যে 4 থেকে 1 যখন এখানে স্পার্ক প্লাগ এর কারণে কিন্তু এটা তোমার বেড়ে যায়, কিন্তু ডিজেল ইঞ্জিনে সেই স্পার্ক প্লাগ থাকে না। ডিজেল ইঞ্জিনে কি করা হয়, ইনজেক্টরের মাধ্যমে কনস্ট্যান্ট প্রেসারে, ডিজেল ইঞ্জিনে ইনজেক্টরের মাধ্যমে কি কনস্ট্যান্ট প্রেসারে কি ভেতরে ফুয়েলটা ঢোকানো হয়। তো সেই ক্ষেত্রে যখন তুমি ভেতরে ফুয়েল ঢোকাচ্ছ, তার কি তার ভলিউম বাড়বে। এই কারণে ডিজেল ইঞ্জিনের ফিগারটা অনেকটা দেখতে এরকম হয়, তার ভলিউম বেড়ে যায় এবং ভলিউম বেড়ে এটা, আর বাকি সব পার্থক্য সেম থাকে। এখানে দেখো ভলিউমটা বেড়ে গেছে, কারণ কি? কারণ হলো যে বাইরে থেকে স্যার আমরা যখন ডিজেল ঢোকাচ্ছি, তখন কি এর ভলিউম অবশ্যই বেড়ে যাবে, এবং এই কাজটা করা হয় কনস্ট্যান্ট প্রেসারে। এই জন্য ডিজেল ইঞ্জিনের আরেক নাম হলো কনস্ট্যান্ট প্রেসার ইঞ্জিন বা কনস্ট্যান্ট প্রেসার সাইকেল। পেট্রোল ইঞ্জিনের হলো কনস্ট্যান্ট ভলিউম সাইকেল, আর ডিজেল ইঞ্জিনের হলো কনস্ট্যান্ট প্রেসার সাইকেল। তো আমরা একটু নেক্সট স্লাইডে যাই। নেক্সট তাহলে তোমাদের ডিজেল সাইকেলটা দেখলে বোঝা যাবে। দেখো ডিজেল সাইকেলে যে 2 থেকে 3 তে যেটা লেখা আছে, দেখো কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন। কারণ এক্ষেত্রে কি হয়, ডিজেলে তো কোনো রকম নাই, স্পার্ক প্লাগ নাই, ইনজেক্টরের মাধ্যমে বাইরে থেকে ইনজেক্ট করা হয় ফুয়েল। এই কারণে ভেতর থেকে তোমার যখন বাইরে থেকে যখন ভেতরে ডিজেলটা ঢোকে, তখন কি তার ভলিউমটা বেড়ে যায়। তো এইটুকু হলো পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। পুরা ডিজেল এবং পেট্রোল ইঞ্জিনের সাইকেলের মধ্যে আর কোনো পার্থক্য নাই। তো আজকে এই পর্যন্তই ছিল। তোমাদের যাদের যাদের তোমরা ক্লাসে আছো, তোমাদের রোলগুলো একটু দিয়ে দাও, সবাই তোমাদের রোলগুলো একটু দিয়ে দাও। আর আর তোমাদের যাদের কোয়েশ্চেন আছে তারা তোমরা কোয়েশ্চেন করতে পারো, আর যাদের কোয়েশ্চেন থাকবে না, যাদের কোয়েশ্চেন নাই, আমাদের মেইন ক্লাসটা এখানে শেষ হয়ে গেছে। আমাদের আজকে যা আমরা পড়ানোর কথা ছিল শেষ হয়ে গেছে। সো এরপর অনেকে নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, অনেকে নেটের সমস্যা থাকতে পারে, ইন্টারনেটের অ্যামাউন্ট এমবি কম থাকতে পারে, তো তারা চলে যেতে পারো যাদের নেটের সমস্যা। আর যাদের কোয়েশ্চেন আছে তারা আমি আসি,
তা আমাকে দয়া করে কোশ্চেন করো। স্যার আমি Q23 MCB এগুলো কি এম কি ভর সিবি ও আচ্ছা T12 মাইনাস টি টেম্পারেচার এগুলো নাকি? আচ্ছা আচ্ছা, এটা কি? এটা হলো সেন্সিবল হিট, কতটুকু হিট ঢুকছে। এই আমরা পড়ছিলাম না এমএস ডেলটি, কোন জি, ক্লাসে স্যার। পড়ছিলাম? স্টিম টেবিলে পড়ছিলাম না এমএস জি, স্যার। ডেলটি। তাহলে এই যে এখানে এমএস ডেলটি মানে এম মানে হলো তার ভর, এস মানে হলো আপেক্ষিক তাপ, এখানে সি আর এস সেম জিনিস, আর ডেলটি মানে হলো কি টেম্পারেচার ডিফারেন্স, এই যে টি2 থেকে টি3, ও আচ্ছা উঠছে ওইটা স্যার। ওইটা ঠিক আছে, কতটুকু হিট বের হয়ে গেছে, কতটুকু হিট ঢুকছে, ঠিক আছে, ওইটা হলো এই ইকুয়েশনটা। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারো, আর যদি কোয়েশ্চেন না থাকে তোমরা লিভ নিতে পারো, সমস্যা নাই, জাস্ট রোলটা দিয়ে যাও আমাকে। সবাই তোমাদের রোলটা দিয়ে যাও দয়া করে, তাহলে আমি কিন্তু পাবো না। অনেক স্টুডেন্ট ছিল, তোমাদের সবার রোল কিন্তু আমি পাই নাই। 19 জন ছিল। হ্যাঁ 19 জন ছিল, সবার রোল আমি তো পাই নাই। রোলটা একটু আমাকে দিবা, আমি একটু রোলটা দাঁড়াও আইডেন্টিফাই করি রোলটা কারা কারা আছে। আর যাদের কোয়েশ্চেন আছে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, বাট আশা করি থাকার কথা না, কারণ আমার ভিডিওটা দেখার পরে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে তোমাদের ভিডিওগুলো আপলোড করে দেবো তোমাদের গ্রুপে আপলোড করে দেবো, পিডিএফটা আপলোড করে দেবো এবং ক্লাস লেকচারটা আপলোড করে দেবো। তো সমস্যা হবে না পরবর্তীতে। রোল 1 আছে, আমি একটু রোলের দিকে যাই প্রথম থেকে। রোল 45 আছে, রোল 26 আছে, রোল 22 আছে, রোল 20 আছে, রোল 16 আছে, রোল 32 আছে, রোল 9 আছে, রোল 1 তো একবার লিখছো আবার দিছো, রোল 35 আছে, রোল 57 আছে, রোল 38 আছে, 59 আছে, 39, রোল 9 না 39, রোল 19, রোল 48, রোল 60, রোল 22, roll 47, roll 50, roll 36, roll 55। 19 জন কি পাইলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 জন পাইলাম। এত পাইলাম কিভাবে? ডাবল আছে ওই যে ডাবল কার ডাবল আছে? 22 ডাবল আছে, 22 20 জন পাইলাম। 22 আর 9 ডাবল 9 ডাবল আছে, আর 9 একবারই দিছে। রোল 1 ডাবল আছে, 20 জন পাইছি আর কি, সামহাও হয়তো বা এর মধ্যে কেউ একজন এসে ঢুকে চলে গেছে, 20 জন পাইছি। তো ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তোমরা চলে যেতে পারো, আর যদি প্রশ্ন থাকে আমি তো আছি। স্যার আমি গ্রুপে স্যার করে দিছি, স্ক্রিনশট দিয়ে দিছি, কে কে ছিল সবাইকে স্ক্রিনশট দিয়ে পাঠাইছে। হ্যাঁ ওটা ঠিক আছে, কিন্তু ওই রোলও তো দিয়ে গেছে সবাই। হ্যাঁ আমি 20 জন পাইছি, সমস্যা নাই। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে, আমি সব দিয়ে দিচ্ছি।